হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জয়িতা আপনাদের সামনে চলে এসেছি ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ব্যাংকিং বিভাগের একটি নতুন অধ্যায় নিয়ে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের পর্বটি। আজকে আমরা আলোচনা করব ফিন্যান্স ব্যাংকিংয়ের অষ্টম অধ্যায় মুদ্রা এবং ব্যাংকিং নিয়ে। এই অধ্যায়ের প্রথমেই রয়েছে মুদ্রা ও তার ইতিহাস। আমরা যদি মুদ্রা ও তার ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে আমাদের প্রথমেই সামনে আসবে একটি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। মানব সভ্যতার শুরুতেই এই বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের প্রচলন ছিল। পরবর্তীতে যখন এই বিনিময় প্রথা আস্তে আস্তে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি করতে থাকে, তখন মানুষ বিভিন্ন জিনিসকে তাদের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে। যেমন হাঙরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা, সোনার ব্যবহার এক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিনিময় প্রথা থেকে আস্তে আস্তে মানুষ বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য জিনিস তাদের বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং এর থেকে আস্তে আস্তে আমাদের মুদ্রার প্রচলন শুরু হতে থাকে। তো আমরা এখন দেখে নেব মুদ্রা কি। মুদ্রা কার্যকারিতার ভিত্তিতে মুদ্রা বলতে আমরা বুঝি মুদ্রা একটি বিনিময় মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। মুদ্রা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিনিময় মাধ্যম। এটি আমাদের সঞ্চয় বাহন হিসেবে কাজ করে। এরপর আমরা দেখে নেব মুদ্রার কিছু বৈশিষ্ট্য। এখানে টোটাল 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। যে কোনো লেনদেন করার জন্য মুদ্রা ব্যবহার করা হয়। আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে এবং আমাদের লেনদেন করার জন্য মুদ্রাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। পরবর্তীতে রয়েছে সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে, অর্থাৎ তুমি যখন ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় করতে চাও তখন টাকার মাধ্যমে এই সঞ্চয় করতে পারো। আমরা মুদ্রার মাধ্যমে আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয়টা করতে পারি। সেক্ষেত্রে মুদ্রা আমাদের জন্য সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। পরবর্তীতে রয়েছে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। যে কোনো অর্থনৈতিক পণ্য বা সেবার মূল্য কত এটা নির্ধারণ করা টাকার একটি কাজ। মূল্য পরিমাপক হিসেবে মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জন্য যে কোনো অর্থনৈতিক পণ্য বা অন্যান্য সেবার ক্ষেত্রে মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রা বা টাকা ভূমিকা রাখে। পরবর্তীতে আমরা দেখে নেব মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যার ফলে মানুষের মধ্যে লেনদেন এবং বিনিময়ের কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংকের ব্যবস্থার জননী বলা হয়। ব্যাংক ব্যবস্থা বিবর্তনের প্রথম থেকে আজ পর্যন্ত ব্যাংক মুদ্রাকে তার ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। মুদ্রার প্রচলনের পরপরই আমাদের মধ্যে ব্যাংক ব্যবস্থা প্রচলনের ধারণা শুরু হয়। আমরা মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তাটা অনুভব করে ব্যাংকের সূচনা করি। তাই মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী হিসেবে তুলনা করা হয়। এরপর আমরা আলোচনা করব ব্যাংক নিয়ে। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। ব্যাংক শব্দের আবিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসেবেও এই শব্দের বিস্তৃতি রয়েছে। ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বস্তু বিশেষের স্তূপ অথবা কোষাগার অথবা লম্বা টেবিল। কোনো কোনো অর্থনীতিবিদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এই মতে অনুসারীদের যুক্তি অনুসারে ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা বসবার জন্য লম্বা টেবিল, যার সম্পর্কে ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যায়। তাহলে ব্যাংক যে ল্যাটিন শব্দটি আছে সেই ল্যাটিন শব্দটির অর্থ হচ্ছে লম্বা টেবিল। মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় ইতালির লম্বার্ডি স্ট্রিটে এক শ্রেণীর লোক একটি লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থ জমা রাখা এবং অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করত, যা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকায়ও একইভাবে
পরিচালিত হতো। তাই ব্যাংক শব্দটির ল্যাটিন উৎপত্তির পেছনে বেশি সমর্থন পাওয়া যায়। যেহেতু আমাদের অর্থনীতির ইতিহাসে ইটালির এই লম্বার্ডি স্ট্রিটের কথা উল্লেখ আছে, তাই আমরা বলতে পারি ব্যাংকের সাথে ল্যাটিন শব্দটির বা ল্যাটিনের উৎপত্তি বেশি কার্যকর। এবার আমরা আলোচনা করব ব্যাংক কি। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে, মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংক প্রকৃতপক্ষে একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে তাদের আমানতকে সংগ্রহ করে, মুনাফা অর্জনের জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারী ব্যাংকে যারা সঞ্চয়কারী আছে তাদের কাছে তাদের আমানত ফেরত দিতে বাধ্য থাকে। এরপর আমরা দেখে নেব ব্যাংকিং কি। ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। একটি ব্যাংকে যাবতীয় সব ধরনের কার্যাবলী যা পরিচালিত হয় প্রত্যেকটি কার্যাবলীকেই ব্যাংকিং বলা হয়। এরপরে আমরা দেখে নেব ব্যাংকের প্রধান কার্যাবলী যা ব্যাংকিং হিসেবে পরিচিত। যে কাজগুলো আমরা ব্যাংকিং বলতে পারি তার মধ্যে প্রথমেই রয়েছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ। একটি ব্যাংক সবসময় তাদের জনগণ বা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আমানত সংগ্রহ করে নিজেদের ব্যাংকিং যে কাজগুলো আছে সেই কাজগুলো করে থাকে। পরবর্তীতে রয়েছে ঋণদান। ব্যাংক গ্রাহকদের প্রয়োজন অনুসারে, তাদের চাওয়া অনুসারে এবং তাদের চাহিদা অনুসারে তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই ঋণ দেওয়া ব্যাংকিং ক্ষেত্রে তাদের প্রধান কাজের মধ্যে অন্তর্ভুক্ত। পরবর্তীতে রয়েছে বাট্টাকরণ এবং বিনিময় বিলের স্বীকৃতি। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন প্রাপ্য বিল বা প্রদেয় বিল বাট্টাকরণ পদ্ধতি। এরপর রয়েছে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। বাণিজ্যিক ব্যাংক সর্বদাই বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলসি বা লেটার অফ ক্রেডিট অথবা প্রত্যয়নপত্র ইস্যুর মাধ্যমে আমদানি এবং রপ্তানি কার্যকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের এই প্রত্যয়নপত্র ইস্যু করে তাদের ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। এরপর আমরা দেখব অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংক সর্বদাই বিভিন্ন দেশে বা আমাদের দেশ থেকে বিদেশের বিভিন্ন দেশে তাদের অর্থগুলো স্থানান্তর করে ভারসাম্য বজায় রাখে এবং তাদের ব্যাংকিং যে কাজগুলো আছে সেই কাজগুলো পরিচালিত করে। পরবর্তীতে রয়েছে মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র ঋণদান বা আমানত সংগ্রহের কাজ করে না, পাশাপাশি গ্রাহকের যে মূল্যবান সম্পত্তি রয়েছে বা দলিল পত্রাদি রয়েছে সেই সব কিছু সম্পত্তি তারা সংরক্ষণ করে রাখে। এরপর রয়েছে সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেয়া। বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র আমাদের জন্য সঞ্চয়ের কাজ হিসেবেই করে না, এছাড়াও বাণিজ্যিক ব্যাংক সর্বদাই আমাদের জন্য উপদেশ দেয়া, কোনো তথ্য পরামর্শ দেওয়া বা তথ্য দিতে আমাদের কাছে বাধ্য থাকে। এবার আমরা দেখে নেব ব্যাংকার। ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ব্যাংক ও ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক এবং ব্যাংকিং কার্যাবলী ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর না হওয়ায় ব্যাংকিং বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়। ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে যে ব্যক্তিবর্গগণ আমাদের সাহায্য করে বা এই কার্যাবলী যারা সম্পাদন করে তাদেরকেই বলা হয় ব্যাংকার। এরপর রয়েছে ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ। পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ তার অতিরিক্ত আহরিত এবং উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে নিজের প্রয়োজন নির্বাহ করত। দ্রব্যের বিনিময় দ্রব্যের এই বিনিময় প্রথা বহুদিন প্রচলিত ছিল। বর্তমান ব্যবস্থায়
বিনিময় প্রথা বার্টার সিস্টেম স্বল্প পরিসরে প্রচলিত আছে। মুদ্রা আবিষ্কারের পরপর ব্যবসা বাণিজ্য লেনদেন এবং মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। পরবর্তীকালে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত অবদান রাখে। ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1700 সালে। 1935 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, যা পূর্ব ও পশ্চিম পাকিস্তান ব্যাংকিং ব্যবসায় প্রসার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দান করে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে 1972 সালের 26শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত, যা 16 ডিসেম্বর 1971 হতে কার্যকর হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে 12টি ব্যাংকের 1090টি শাখা কর্মরত ছিল, কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মালিক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি হওয়ায় এবং তাদের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে অবস্থিত হওয়ায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হয়। এখানে রয়েছে আমাদের ব্যাংকের বিভিন্ন ইতিহাস। আমরা একদম শুরুতে দেখতে পাই সভ্যতার শুরু থেকে যে বিনিময় প্রথাটা প্রচলিত ছিল, এরপর চালু হয় মুদ্রা ব্যবস্থা এবং এই মুদ্রা ব্যবস্থা থেকে আমাদের মধ্যে ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এর ফলশ্রুতিতে আমরা ব্যাংক ব্যবস্থা চালু করি। আমাদের সর্বপ্রথম ব্যাংক এখানে বলতে পারি ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা এবং গ্রিক সভ্যতায় যেসব ব্যাংকিং ব্যবসা চালু ছিল সেসব ব্যাংকিং ব্যবস্থাই সেই সময়ের বা সেই সভ্যতার ব্যাংকের সূত্রপাত। পরবর্তীতে আমাদের ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1935 সালে সর্বপ্রথম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যেটি কিনা ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত। পরবর্তীতে দেখা যায় পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে। এটি ছিল পাকিস্তানের তৎকালীন কেন্দ্রীয় ব্যাংক। এরপর রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাস। বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরপরই বাংলাদেশ ব্যাংকের উৎপত্তি শুরু হয়। আমাদের বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এই দিন থেকেই তারা কার্যকর শুরু করে এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি পায় 1972 সালের 26শে মার্চ। পরবর্তীতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের আরও কিছু তথ্য নিয়ে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসায় অভিভাবকের দায়িত্ব পালন শুরু করেন। সব ব্যাংকের জাতীয়করণ করেন, যার কারণে নিম্নলিখিত 6টি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্ম লাভ করে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং পূবালী ব্যাংক ও উত্তরা ব্যাংক। এই 6টি ব্যাংক বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক নামে পরিচিত। পরে এদের মধ্যে শুধু সোনালী ও অগ্রণী ব্যাংক ছাড়া সবগুলোই ক্রমশ বিরাষ্ট্রীকরণ করা হয়। 70-এর দশকে অনুধাবন করা যায় যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। 80-র দশকে শুরু হয় বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া। 80-র দশকের পরে 90 দশক পরবর্তীতে বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে সরকারি, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংক কার্যকর আছে। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের যাবতীয় মুদ্রা প্রচলন এবং সম্পূর্ণ ব্যাংকিং
ব্যবস্থার অভিভাবক হিসেবে কাজ করে। বাংলাদেশে বর্তমানে যে সকল সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত ব্যাংক কার্যরত রয়েছে, সবগুলো ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল আমাদের আজকের পর্বের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।